ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটি মাধ্যমিক 2000 পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তোমরা 2024 যারা মাধ্যমিক দেবে, তোমাদের হাতে কম বেশি আর 1 মাস বা 30 দিন সময় আছে, 30 ডেজ সময় আছে। তোমরা থাম্বনেল দেখে বুঝেছো যে আজকে জীবন বিজ্ঞানের একটা ওয়ান শট ভিডিও তোমরা পাবে, সেটা টপিকটা জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। আমি কিন্তু এরকম ওয়ান শট ভিডিওর মাধ্যমে তোমাদের পুরো সিলেবাস কভার করে দেবো কয়েকদিনের মধ্যে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো এই যে চ্যাপ্টারটি আছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এখানে কয়েকটি টপিক আছে। দেখো, সেটা হচ্ছে উদ্ভিদের চলন। প্রথমেই আছে উদ্ভিদের চলন আছে, তারপরে উদ্ভিদ হরমোন আছে, তারপরে প্রাণীদের হরমোন আছে, তারপর স্নায়ুতন্ত্র আছে, তারপরে গমন আছে। এই টপিকগুলো আমরা কিন্তু আজকে কভার করব। তো প্রথম টপিক দেখো, তোমরা যে বই ফলো করো না কেন, সেটা যে পাবলিকেশনেরই হোক, বিভিন্ন ছাত্রের কাছে বিভিন্ন পাবলিকেশনের বই থাকে, তো তোমরা যে বই ফলো করো সেখানে কিন্তু সবথেকে প্রথম সিলেবাসে একটি উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদানের ব্যাপারটা দেয়া আছে। এই উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদানের ব্যাপার থেকে আমরা দুটো জিনিস জানতে পারি, যে এই পার্টিকুলার জায়গা থেকে উদ্দীপক কাকে বলে, উদ্দীপনা কাকে বলে, সেগুলো আমরা জানতে পারি। কোনটা অভ্যন্তরীণ উদ্দীপক, কোনটা বাহ্যিক উদ্দীপক, সেটা আমরা জানতে পারি। প্লাস আরেকটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে যে আচার্য জগদীশচন্দ্র বসু একটা পরীক্ষা করেছিল, যার মাধ্যমে তিনি প্রমাণ করতে পেরেছিলেন যে উদ্ভিদের সংবেদনশীলতা আছে। সেই পরীক্ষায় কী কী উপাদান ব্যবহার করেছিলেন বা কী কী তিনি ব্যবহার করেছিলেন, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরো, এই ক্রেস্কোগ্রাফ যে যন্ত্রটা, বা অনেকে যাকে ক্রেস্কোগ্রাফ বলে, এই যন্ত্রটা ইনি ব্যবহার করেছিলেন। ইনি বনচাড়াল উদ্ভিদ ব্যবহার করেছিলেন। এগুলো কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে বা সত্য মিথ্যায় তোমরা কিন্তু অবশ্যই করে পাবে। তারপর যেটা আসে, 1 নম্বরের প্রশ্ন অনেক সময় আসা দেখা গিয়েছে, চলন গমন কাকে বলে। দেখো, চলন কাকে বলে তোমরা প্রায় প্রত্যেকেই জানো, তবু আমি আরেকবার বলে দিচ্ছি, যে নির্দিষ্ট স্থানে সংলগ্ন থাকাকালীন বাইরের উদ্দীপকের উপস্থিতি বা অনুপস্থিতিতে, অর্থাৎ নিজের চেষ্টায় জৈবিক প্রয়োজনের তাগিদে জীবদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলা হয়, চলন বলা হয়। ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস ইত্যাদি কয়েকটি নিম্ন শ্রেণীর উদ্ভিদ ছাড়া সমস্ত উদ্ভিদে আমরা কিন্তু চলন দেখতে পাই। তাহলে চলনের ব্যতিক্রম ভলভক্স আর ক্ল্যামাইডোমোনাস উদ্ভিদের ক্ষেত্রে, এটা কিন্তু মনে রাখো। তারপর গমন কাকে বলবো, গমন বলবো খাদ্য সংগ্রহ, আত্মরক্ষা, বাসস্থান খোঁজা ও প্রজননের জন্য অঙ্গ প্রত্যঙ্গ চালনার দ্বারা নিজের চেষ্টায় সমগ্র জীবের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া অথবা নির্দিষ্ট পরিমাপযোগ্য কোনো দূরত্ব অতিক্রম করাকে গমন বা লোকোমোশন বলা হয়। যেটা স্পঞ্জ, প্রবাল ইত্যাদি কয়েকটি প্রাণী ছাড়া সমস্ত প্রাণী কিন্তু গমনশীল। এবারে উদ্দীপনার প্রভাবে সাড়া প্রদান। দেখো, উদ্দীপনার প্রভাবে সাড়া প্রদান আছে, যেমন লজ্জাবতী লতা যেটা আছে, লজ্জাবতী গাছ, তোমরা প্রত্যেকেই জানো যে সিসমোন্যাস্টি বলা হয়। দেখো, লজ্জাবতী গাছের পাতার স্পর্শ করলে পাতাগুলি মুড়ে যায়। এর কারণ হলো পাতা মধ্যস্থ রসস্ফীতি চাপ কমে যাওয়ার ফলে পাতাগুলি মুড়ে যায়। এটি একটি রসস্ফীতিজনিত চলনের উদাহরণ। এটা কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন আসে যে লজ্জাবতী লতার গাছের যে মুদে যাওয়াটা বা পাতার যে মুদে যাওয়াটা, এটা কী ধরনের চলনের উদাহরণ, এটা রসস্ফীতিজনিত চলনের উদাহরণ। বনচাড়াল উদ্ভিদের ত্রিফলকের পার্শ্বীয় ফলক দুটি স্বতঃস্ফূর্তভাবে পর্যায়ক্রমে উপর নিচে আবর্তন করে, অর্থাৎ টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট দেখায়, অর্থাৎ একবার উপরের দিকে যায়, একবার নিচের দিকে আসে, একবার উপরের দিকে যায়, একবার নিচের দিকে আসে। এই মুভমেন্টটাকে টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট বলা হয়। ঠিক আছে, বনচাড়াল উদ্ভিদ এটা কিন্তু আমরা দেখতে পাই। তো একটু আগে আমি আগেরটা বলে দিয়েছি। এবার উদ্ভিদের চলনে যদি আমরা চলে যাই, দেখো উদ্ভিদের চলনের সংজ্ঞাতে কি বলা হচ্ছে, যে প্রক্রিয়ায় উদ্ভিদ উদ্দীপকের প্রভাবে এক স্থানে স্থির থেকে শুধুমাত্র তার দেহের বিভিন্ন অংশে সঞ্চালন করে তাকে উদ্ভিদের চলন বলে। তো তোমাদের সিলেবাসে উদ্ভিদের চলন 3 প্রকার আছে, ট্যাকটিক আছে, ট্রপিক আছে, ন্যাস্টিক আছে। তোমরা প্রত্যেকেই কী করো, মুখস্থ করার চেষ্টা করো যে ট্যাকটিক চলন কাকে বলে, ট্রপিক চলন কাকে বলে, ন্যাস্টিক চলন কাকে বলে, মুখস্থ করে নাও। দেখো, ট্যাকটিক তার পাশে কিন্তু লেখা আছে আবিষ্ট চলন। তো ট্যাকটিক কথাটা আমরা সচরাচর ব্যবহার করি অ্যাজ এ ট্যাকটিস, অর্থাৎ ট্যাকটিস, এই কথাটা তোমরা একটু মনে রাখো। অর্থাৎ একটা কোচ তার ট্যাকটিস ব্যবহার করছে, সেই ট্যাকটিসের প্রভাবে কিন্তু অপোনেন্ট মাত হয়ে যাচ্ছে, অর্থাৎ তার প্রভাবে, কোনো উদ্দীপকের প্রভাবে যদি চলনটা সম্পন্ন হয় তখন তাকে আমরা কি বলবো, ট্যাকটিক চলন বলবো। এবার উদ্দীপক আমাদের কাছে কি কি আছে, উদ্দীপক আমাদের কাছে আছে আলো, আলোকে আমরা ইংলিশে কি বলি, ফোটো, আলোর প্রভাবে কি বলবো, ফোটোট্যাকটিক চলন। তাপমাত্রাকে আমরা কি বলে দিচ্ছি, থার্মো বলে দিচ্ছি, তাই আমরা কি বলবো, থার্মোট্যাকটিক চলন। রাসায়নিক পদার্থকে আমরা কি বলছি, কেমো, তাই কি বলবো, কেমোট্যাকটিক চলন। অর্থাৎ
যার প্রভাবে, কোনো কিছুর প্রভাবে, সেটা উদ্দীপক, কোনো কিছুর প্রভাব বলতে সেটা উদ্দীপক, তার প্রভাবে যদি চলন সম্পন্ন হয় তাকে আমরা কি বলবো? আবিষ্ট চলন। ঠিক সিমিলারলি পরবর্তী যে চলনটা আছে সেটা হচ্ছে ট্রপিক চলন। ট্রপিক কথার অর্থ হচ্ছে দিক নির্ণীত। ট্রপিকের সাথে আমাদের প্রাত্যহিক জীবনে যে কথাটা যায় সেটা হচ্ছে ট্রাফিক, ট্রাফিক পুলিশ। ট্রাফিক প্রায় সিমিলার একটা ওয়ার্ড। ট্রাফিক পুলিশের রাস্তায় কাজ কি? গাড়ির দিক নির্দেশ করা। অর্থাৎ যে ধরনের চলনে আমরা দিক নির্দেশ চলন দেখতে, অর্থাৎ দিকের উপর নির্ভর করছে, সেই ধরনের চলনকে আমরা কি বলবো? সেই ধরনের চলনকে আমরা কিন্তু ট্রপিক চলন বলবো। দেখো এখানে কি বলা হচ্ছে, বহিস্থ উদ্দীপকের গতিপথের দ্বারা প্রভাবিত উদ্ভিদ অঙ্গের বৃদ্ধিজনিত আবিষ্ট বক্রচলনকে ট্রপিক চলন বলা হয়। ঠিক আছে, সেটা যদি আলোর প্রভাবে হয় ফটোট্রপিক চলন, তার একটা উদাহরণ তোমরা বইতে অবশ্যই পেয়ে যাবে। যদি জলের প্রভাবে হয় হাইড্রোট্রপিক চলন, যদি অভিকর্ষের প্রভাবে হয় জিওট্রপিক চলন। তো এগুলো এভাবে আমরা মনে রাখতে পারি। তো একদম শেষে যে চলনটি আছে সিলেবাসে সেটি হচ্ছে ন্যস্টিক চলন বা ব্যাপ্তি চলন। ন্যস্টিক চলন বা ব্যাপ্তি চলন, এই ব্যাপ্তি কথার অর্থ কি? সেটার প্রসার কত দূর হয়েছে। প্রসার ব্যাপ্তি মানে হচ্ছে তার প্রসার কত দূর হয়েছে, তার প্রভাবে যে চলনটা হয় তাকে আমরা ন্যস্টিক চলন বলছি। দেখো যদি আমরা ন্যস্টিক চলনের সংজ্ঞা পড়ি, বহিস্থ উদ্দীপকের তীব্রতা, প্রভাব বললাম অর্থাৎ বিস্তার যেটা, এবং স্থায়িত্ব দ্বারা প্রভাবিত উদ্ভিদ অঙ্গে রসস্ফীতিজনিত চলনকে আমরা কি বলবো? ন্যস্টিক চলন বলবো। সেটা যদি আলোর প্রভাবে হয় ফোটোন্যস্টিক চলন, উষ্ণতার প্রভাবে হলে, তাপমাত্রার প্রভাবে হলে থার্মোন্যস্টিক চলন, স্পর্শের প্রভাবে হলে সিসমোন্যস্টিক চলন, তো এগুলো কিন্তু আমরা জানি, এবং কেমিক্যালের প্রভাবে হলে কেমোন্যস্টিক চলন। এবারে এই পার্টিকুলার জায়গা থেকে এই যে পার্থক্যটা আছে, ট্রপিক চলন, ন্যস্টিক চলন ও ট্যাকটিক চলন, এই পার্থক্যটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ 2024-এর জন্য। এই পার্থক্যটা 2024-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্থক্য হতে চলেছে, আমরা ভালো করে দেখো। তারপরে উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়, এটা হরমোন। উদ্ভিদে যে কি হরমোন থাকে, যে উদ্ভিদের এই হরমোনগুলোকে আমরা কি বলি ইংলিশে? আমরা উদ্ভিদের হরমোনকে ইংলিশে বলি PGR, অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর। অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এই হরমোনগুলো, শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে, সেই কারণে আমরা হরমোনগুলোকে PGR বলি। তোমাদের সিলেবাসে কয়েকটি PGR এর কথা উল্লেখ করা আছে, সেগুলো হচ্ছে অক্সিন আছে, জিব্বেরেলিন আছে, সাইটোকাইনিন আছে। তো হরমোন আর উৎসেচকের পার্থক্যটা একটু দেখে রেখো, এলে আসতে পারে, খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয় কিন্তু এলে আসতে পারে। উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যটা গুরুত্বপূর্ণ। তারপরে দেখো উদ্ভিদ হরমোনের মধ্যে অক্সিন সবথেকে প্রথম, তোমাদের সিলেবাসে যেটা দেয়া আছে সেটা হচ্ছে অক্সিন। উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলার কোষ থেকে উৎপন্ন হয়। ইন্ডোল বর্গ আছে এমন নাইট্রোজেন যুক্ত, আমি যেগুলো দাগ দিচ্ছি এগুলো কিন্তু এমসিকিউ বা শর্ট প্রশ্নের জন্য। দেখো কোথা থেকে উৎপন্ন হচ্ছে? অগ্রস্থ ভাজক কলার কোষ থেকে উৎপন্ন হচ্ছে। কি আছে? ইন্ডোল বর্গ আছে। কি আছে? নাইট্রোজেন যুক্ত আছে। এবং যারা উদ্ভিদের বৃদ্ধিতে অংশ নেয় তাদেরকে আমরা কি বলবো? অক্সিন বলবো। ঠিক আছে, উৎস দেয়া আছে, রাসায়নিক উপাদান দেয়া আছে, বইতেও কিন্তু পেয়ে যাবে। উদ্ভিদ দেহে অক্সিনের ভূমিকা, উদ্ভিদ দেহে অক্সিনের ভূমিকা গুরুত্বপূর্ণ। এছাড়া আরও একটা প্রশ্ন আসতে পারে, তোমরা কিন্তু লিখে নিতে পারো, ট্রপিক চলনে অক্সিনের ভূমিকা, ট্রপিক চলনে অক্সিনের ভূমিকা, এই যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। তারপরে আছে জিব্রেলিনের সংজ্ঞা দেয়া আছে, অঙ্কুরিত ক্রমবর্ধমান বীজে এবং দ্রুত বর্ধনশীল কলায় উৎপন্ন টার্পিনয়েড বর্গযুক্ত, আর এর কাছে কিন্তু নাইট্রোজেন নেই। হলো অক্সিন আর জিব্রেলিনের পার্থক্য বুঝতে পারলে। এবারে আছে উদ্ভিদে জিব্রেলিনের ভূমিকা, এটা করে রাখতে পারো, উদ্ভিদে জিব্রেলিনের ভূমিকা। তারপরে আছে সাইটোকাইনিন পিউরিন বর্গের এবং নাইট্রোজেন যুক্ত, পিউরিন বর্গ নাইট্রোজেন যুক্ত। হলো সাইটোকাইনিনের ভূমিকাও করে রাখতে পারো, খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো, যে কোনো 2 বা 3টে পয়েন্ট তোমরা দিতে পারো, বা এখানে যে পয়েন্টগুলো আছে সেগুলো বইতেও আছে, সেগুলো তোমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি বলে দিতে পারে যে আগাছা নাশক হিসাবে বীজহীন ফল সৃষ্টিতে কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো। তারপরে আমরা চলে যাব প্রাণী হরমোনে। প্রাণী হরমোন আর উদ্ভিদ হরমোনের কিন্তু পার্থক্যটা গুরুত্বপূর্ণ, প্রাণী হরমোন উদ্ভিদ হরমোনের পার্থক্য গুরুত্বপূর্ণ। এছাড়া
এই পার্টিকুলার জায়গাটা তোমরা অবশ্যই করে রেখো যে রাসায়নিক প্রকৃতিটা অবশ্যই করে রেখো। কোনটা প্রোটিন ধর্মী, কোনটা পলিপেপটাইড ধর্মী, কোনটা অ্যামাইনো ধর্মী, কোনটা স্টেরয়েড ধর্মী, কোনটা লিপিড ধর্মী, কোনটা গ্লাইকোপ্রোটিন ধর্মী, কোনটা ক্যাটেকোলামাইন ধর্মী। এবারে কি করা যায়? এবারে হাইপোথ্যালামাসকে কি বলে? সুপ্রিম কমান্ডার বলে। তার কারণ ইহা প্রভুগ্রন্থিরও প্রভু, অর্থাৎ পিটুইটারিরও প্রভু, তাই এটাকে আমরা কি বলবো? সুপ্রিম কমান্ডার বলবো। এবার আমি একটু উপরের দিকে যাই, আমার একটু ব্ল্যাঙ্ক পেজ প্রয়োজন, এই জায়গাটায় চলে আসি আমি। এবার হরমোন পার্টটা তোমাদের আমি এমন কিছু বলবো ট্রিক্স, তোমরা সারা জীবন যেখানেই হরমোন থাকো না কেন কোনোভাবেই ভুলবে না। দেখো বেসিক্যালি যেগুলো থেকে প্রশ্ন আসে, যে গ্রন্থিগুলো থেকে হরমোন খরিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থি হচ্ছে পিটুইটারি, তারপরে হচ্ছে থাইরয়েড, তারপরে তোমাদের আছে হচ্ছে অগ্নাশয়, তারপরে হচ্ছে ডিম্বাশয় এবং শুক্রাশয়। এই কয়েকটা জায়গা থেকে যে হরমোনগুলো রিলিজ হয় সেই হরমোনগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে মনে রাখা সবথেকে সহজ হচ্ছে থাইরয়েড থেকে থাইরক্সিন হরমোন, যেটাকে আমরা T3 T4 বলি, আর এটাকে ক্যালোরোজেনিক হরমোন কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা হয়ে গেল। বেসিক্যালি যেটা মনে রাখতে অসুবিধা হয় তোমাদের সেটা কিন্তু আমাদের পিটুইটারি হরমোন। পিটুইটারিকে আমরা প্রভুগ্রন্থি বলি কি জন্য? এই গ্রন্থিটা বিভিন্ন যে অন্তঃকরা গ্রন্থি তাদের ক্ষরণকে কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে, তাই আমরা কি বলি? প্রভুগ্রন্থি বলি। এর পিটুইটারির তিনটে পার্ট আছে। পিটুইটারির অগ্র আছে, তোমাদের বইতে দুটো দেয়া আছে, মধ্য পার্টটা বলা নেই, কোনো বইতে থাকতে পারে। মধ্য আছে এবং পশ্চাৎ আছে, এই তিনটে পার্ট আছে বা তিনটে লোব আছে আমরা বলতে পারি। তো অগ্র পোর্শনকে আমরা অ্যান্টেরিয়ার বলি। সেই অ্যান্টেরিয়ার থেকে যে হরমোন খরিত হয় তার জন্য একটা ট্রিক্স, একটা আমি লাইন বলবো, এ ফ্ল্যাট পিগ, তোমরা খাতায় লিখে নিতে পারো, এ ফ্ল্যাট পিগ। তো এ থেকে আমরা বলতে পারি অগ্র বা অ্যান্টেরিয়ার, এফ থেকে আমরা কি বলতে পারি? এফ এসএইচ বলতে পারি, এল থেকে কি বলতে পারি? এলএইচ বলতে পারি, এ থেকে কি বলতে পারি? এসিটিএইচ বলতে পারি, টি থেকে কি বলতে পারি? টিএসএইচ বলতে পারি, পি থেকে কি বলতে পারি? প্রোল্যাকটিন বলতে পারি, আই থেকে কি বলতে পারি? আইসিএসএইচ বলতে পারি, এবং জি থেকে জিএইচ বা এসটিএইচও বলতে পারি। ঠিক আছে, এটা এর অন্য নাম। তো এই একটা ওয়ার্ডের মাধ্যমে বা একটা সেন্টেন্সের মাধ্যমে তুমি কিন্তু পুরো জিনিসটা মনে রাখতে পারবে। এর মধ্যে উল্লেখযোগ্য কোনগুলো? এফএসএইচের কাজ, এসিটিএইচের কাজ, প্রোল্যাকটিনের কাজ এবং এলএইচের কাজ, এগুলো কিন্তু উল্লেখযোগ্য। পশ্চাৎ যে পিটুইটারি আছে, পশ্চাৎ পিটুইটারিকে আমরা কি বলি? পোস্টেরিয়ার বলি। সেই পোস্টেরিয়ার পিটুইটারি থেকে কিন্তু দুটো হরমোন খরিত হয়। কি হরমোন খরিত হয়? দুটো হরমোন। তার জন্য আমি তিনটে ওয়ার্ড লিখব। কি ওয়ার্ড লিখব? তিনটে ওয়ার্ড। এই পশ্চাতের জন্য আমরা লিখব পি এ ও। এই পি থেকে তোমরা পশ্চাৎ মনে রাখতে পারো, পোস্টেরিয়ার মনে রাখতে পারো। এ থেকে তোমরা মনে রাখবে এডিএইচ, যেটা ভেসোপ্রেসিনও বলে অনেক সময়, এবং আরেকটা হচ্ছে অক্সিটোসিন, যাকে বলা হয় বার্থ হরমোন হলো। আর মধ্য থেকে কি খরিত হয়? মধ্য থেকে কিন্তু এমএসএইচ খরিত হয়। এইগুলো মনে রাখলেই হবে। তারপরে ছিল অগ্নাশয়। অগ্নাশয়ের যে অন্তঃক্ষরা বহিঃক্ষরা তোমরা প্রত্যেকেই জানো, মিশ্রগ্রন্থি বলা হয়। অন্তঃক্ষরা যে পার্টটা আছে সেই পার্টটাকে আমরা কি বলি? আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স বলি। সেখানে আলফা কোষ আছে, বিটা কোষ আছে, ডেল্টা কোষ আছে, সেখানে পিপি সেল আছে বা এফ সেল আছে। আলফা কোষ থেকে কি খরিত হয়? গ্লুকাগন খরিত হয়। বিটা কোষ থেকে কি খরিত হয়? ইনসুলিন খরিত হয়। ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন খরিত হয়। এগুলো কিন্তু তোমাদের জানা। তারপরে ইনসুলিনের কাজটা ভালো করে রাখবে। দেখো ইনসুলিনের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিপাকজনিত যে ইনসুলিনের কাজ আছে। তারপরে থাইরক্সিনের যে বিপাকজনিত কাজগুলো আছে, বা থাইরয়েড যে হরমোন তাদের যে বিপাকজনিত কাজগুলো আছে সেগুলো করে রাখবে। দেখো ইনসুলিনের ভূমিকা, ইনসুলিন গ্লুকাগনের যে বিপরীতধর্মী কাজ সেটা করে রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের পরীক্ষার জন্য। তারপরে আমরা ডিম্বাশয় দেখলাম, ডিম্বাশয় থেকে আমরা কি মনে রাখতে পারি? রাইব বলে একটা ওয়ার্ড আমরা মনে রাখতে পারি ডিম্বাশয় থেকে। রাইব বলে ওয়ার্ডটা মনে রাখলে আমরা কি? রিল্যাক্সিন, ইনহিবিন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এগুলো কিন্তু ডিম্বাশয় থেকে খরিত হয়। ঠিক আছে, তোমাদের বইতে দুটো দেয়া আছে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দেয়া আছে, সেই দুটোই মনে রাখলেই হবে।
তারপরে কি গুরুত্বপূর্ণ দেখো, অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য প্রায় প্রত্যেকেই জানো, অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য। এই জায়গাটাতে একটু গুরুত্বপূর্ণ আছে যে রোগগুলো হয়, বহুমূত্রটা করে রেখো এবং এই গলগণ্ডটা করে রেখো, কারণ কি, তার উপসর্গ কি দেখা যায়। তারপরে আমরা চলে যাচ্ছি পরের টপিক, স্নায়ুতন্ত্রে চলে যাচ্ছি। স্নায়ুতন্ত্রের কাজটা গুরুত্বপূর্ণ এবং এখান থেকে এবছর একটি আঁকা কিন্তু তোমাদের আসবে। সেই আঁকাটা কি আসতে পারে, আঁকাটা নিউরন আসতে পারে। দেখো এই নিউরন আঁকাটা আছে বইতে, আরও সুন্দর করে আঁকা আছে, সেটা তোমরা আঁকতে পারো। 3-4টে পয়েন্ট করতে হয়, সেই পয়েন্টগুলো তোমরা দেখে নিও, সব পয়েন্ট দেখে রাখবে, 3-4টে পয়েন্ট তার মধ্যে আসে। এই আঁকাটা ছাড়াও তোমরা কিন্তু অবশ্যই করে প্র্যাকটিস করবে প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়ার যে পথটা আছে, প্রতিবর্ত ক্রিয়ার যে পথ আছে, সেই পথটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য। দেখো এই গঠনগত বৈশিষ্ট্য আছে, অ্যাকসন ডেন্ডনের টিকা পড়তে পারে, অ্যাকসন ডেন্ডনের কার্যগত গঠনগত পার্থক্য আসতে পারে, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আমরা চলে যাচ্ছি নিউরোগ্লিয়া কি, নিউরোগ্লিয়ার কাজটা ইম্পর্টেন্ট। নিউরোগ্লিয়া কি, নিউরোগ্লিয়ার কাজ ইম্পর্টেন্ট। স্নায়ু সন্নিধি কি, স্নায়ু সন্নিধির কাজটা ইম্পর্টেন্ট। এবার অনেকগুলো তোমরা দেখবে এই যে নার্ভগুলো আছে, এই নার্ভ, এই বহির্বাহী বা আজ্ঞাবহ, তারপরে উপরে আছে সেন্সারি, এদিকে আছে মিশ্র। তো আমি এই জায়গাটা তোমাদের একটা ছোট্ট ট্রিক্স বলে রাখি, এগুলো সবই কি করোটি স্নায়ু, এগুলো সব করোটি স্নায়ু। কত জোড়া থাকে, 12 জোড়া থাকে। তো 12 জোড়া করোটি স্নায়ুর কার কেমন প্রকৃতি সেটা মনে রাখতে গেলে আমরা একটা ট্রিক্স বলছি। সাম সেজ মানি ম্যাটার, সাম সেজ money matter, but my brother says big book matter more, big book matter more। দেখো এটা 1 নম্বর, এটা 2, তো সিঙ্ক্রোনাইজেশনই এরকম 12 পর্যন্ত আমরা যাব। এটা 5, 6, 7, 8, 9, 10, এটা 11, এটা 12। তো আমরা 12 পর্যন্ত চলে এসেছি। যে যে জায়গায় তুমি এস পাচ্ছ সেগুলো সব কি হয়ে যাবে, সেগুলো সব হয়ে যাবে কিন্তু সেন্সারি, অর্থাৎ এই অন্তর্বাহী অ্যাফারেন্ট সংজ্ঞাবহ বা সেন্সারি। যেখানে যেখানে তোমরা এম পাচ্ছ, এম থেকে আমরা কি বলবো, মোটর, এম থেকে আমরা কি বলবো, মোটর। আর যেখানে যেখানে বি পাচ্ছ, বি মানে হচ্ছে বোথ, অর্থাৎ মিশ্র স্নায়ু। খুব সহজেই মনে রাখতে পারবে, অবশ্যই অবশ্যই করে লিখে রেখো। এবং এই 10 নম্বর যেটা আছে, 10 নম্বর, 3 নম্বর এবং 7 নম্বর, এইগুলো কিন্তু এদের কাজ, এদের উৎস কোথায়, এরা কোথায় কাজ করে, এরা কি ধরনের, অর্থাৎ সেন্সারি নাকি মোটর নাকি মিক্সড, অবশ্যই করে কিন্তু করে রেখো। এটার মাধ্যমে খুব সহজেই তোমরা কিন্তু এটা করে রাখতে পারবে। তারপরে যদি আমরা চাই তার পরবর্তী আছে স্নায়ুতন্ত্রকে 3টে ভাগে ভাগ করছি আমরা। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তার 2টো পার্ট, মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড। প্রান্তীয় স্নায়ুতন্ত্র, তার 2টো পার্ট, করোটীয় স্নায়ু, সুষুম্না স্নায়ু। এক্ষুনি এটা আমি ট্রিক্স বলে দিলাম। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রতে সম্বেদী স্নায়ু, পরাসম্বেদী স্নায়ু। এগুলোর কাজ একটু করে রেখো। কাজ একটা জেগে থাকার সঙ্গে সম্পর্কিত, এটা যখন আমরা অ্যাক্টিভ থাকি, অর্থাৎ সম্বেদীটা যখন আমরা অ্যাক্টিভ থাকি সেই সঙ্গে সম্পর্কিত, পরাসম্বেদী যখন আমরা ঘুমিয়ে পড়ি বা ভয় পাই সেই সঙ্গে সম্পর্কিত। মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডের মধ্যে আমরা সবথেকে বেশি করে রাখবো গুরু মস্তিষ্কর কাজ, তারপরে আমাদের হাইপোথ্যালামাসের কাজ এবং লঘু মস্তিষ্কের কাজ অবশ্যই করে রেখো, খুব গুরুত্বপূর্ণ এগুলো। তারপরে আমরা প্রতিবর্ত ক্রিয়া, একটু আগেই বললাম, প্রতিবর্ত ক্রিয়ায় জন্মগত প্রতিবর্ত আর অর্জিত প্রতিবর্ত, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য করে রেখো। জন্মগত প্রতিবর্ত ক্রিয়ার পার্থক্য করে রেখো। সিএসএফের কাজটা করে রাখবে, সিএসএফের কাজ। চোখটা তো এবছর আঁকা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, যেহেতু আগের বছর এসেছিল। তো চোখ থেকে মেনলি আমি তোমাদের যেটা করতে বলবো সেটা হচ্ছে চোখ থেকে তোমরা করবে যে রোগগুলো আছে, চোখের যে রোগগুলো আছে, দেখবে 3টে রোগ দেয়া আছে। সেই রোগের ক্ষেত্রে কি লেন্স আমরা ব্যবহার করি এটার একটা করতে পারো, কোনটা দূরের, কোনটা কাছের, কোনটা বয়সজনিত সমস্যা সেটা। উপযোজন এই দুটো কিন্তু চোখের পার্ট থেকে, এই দুটো অবশ্যই করে রেখো, রোগ এবং উপযোজনগুলো। তারপরে দেখো আমরা চলে যাই
প্রাণীদের যে গমন, সেই প্রাণীদের গমনে অবশ্যই করে তোমরা করে রেখো অ্যামিবার গমন পদ্ধতি, মাছের গমনে মায়াটোম পেশির ভূমিকা বা পাখনার ভূমিকা, এটা করে রাখতে পারো। এবং একদম শেষে দেখবে তোমাদের চ্যাপ্টারের শেষে কিছু অস্থিসন্ধি আছে, সেই অস্থিসন্ধিগুলো যার মধ্যে সচল যেগুলো সেটা কিন্তু অবশ্যই করে রেখো। এই যে কবজা সন্ধি, কবজা সন্ধির একটা ছোট্ট আমি ট্রিক্স বলে দিই কীভাবে মনে রাখবে কবজা সন্ধি। এক সময় আমরা যখন পড়াশোনা করতাম সেই সময় একটি মেসেঞ্জার অ্যাপ এসেছিল, হাইক, অনেকে জানো আবার অনেকে জানোও না। এই হাইকের HI থেকে আমরা মনে রাখতে পারি কবজা অর্থাৎ হিঞ্জ, কে থেকে আমরা কি মনে রাখতে পারি, কে থেকে আমরা মনে রাখতে পারি নি, এবং থেকে আমরা কি মনে রাখতে পারি এলবো। এই ছোট ছোট ট্রিক্সের মাধ্যমে কিন্তু মনে রাখতে পারো খুব সহজেই। তারপরে একদম আরও শেষে দেখবে এটার শেষে অস্থিপেশির যে সঞ্চালন ছিল তার যে ভূমিকা, যেমন ফ্লেকশন বা যেটাকে ফ্লেক্সার, এক্সটেনসার, অ্যাবডাকশান, অ্যাডাকশান, এগুলো ছিল, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিও থেকে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং পিডিএফটি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের পিডিএফটি দিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখো একটা মাইন্ড ম্যাপ দেয়া আছে একটা, এইগুলোই কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকে পড়তে হয়। জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের মাইন্ড ম্যাপ একটা দেয়া আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে পরের চ্যাপ্টারে আমরা ওয়ান শট করবো, সেখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলোও বলে দেবো। তো এই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি বাজিয়ে দাও। অলরেডি ইতিহাস, ভূগোল এবং ভৌতবিজ্ঞানের কিন্তু সাজেশান দিয়ে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু অবশ্যই দেখে নিও। যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশন বক্স বাটনটি দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই করে দেখে নিও।